আমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু বক্তব্য রাখতে চাই। অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে। যদি যার যেরকম মতামত সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানিও। তবে এটা আমার কিন্তু জেনুইন উপলব্ধি। এই বিগত কয়েক মাস ধরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যা চলছে কিছু বলার নেই তাতে। প্রথমে হচ্ছে 19/5/2026 এইটা নোটিফিকেশন ফার্স্ট পাবলিশ করা হয়েছিল। সেখানে সুন্দরভাবে লেখা রয়েছে শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, তারপর যাবতীয় দেওয়া রয়েছে। মানে যে মহিলা অ্যাপ্লাই করবে সে নিজে কোনো সরকারি চাকরি বা পেনশন পাওয়া বা যাবতীয় যা বলা আছে সে নিজে পেলে চলবে না। কোথাও ফ্যামিলি প্রশ্ন এখানে ছিল না যখন ফর্মটা ফিল আপ করানো হয়েছিল। ঠিক আছে, তারপর ফর্ম ফিল আপ করা হয়ে গেল। তারপরেও কিন্তু কারোর মুখ থেকে কিন্তু কখনো শোনা যায়নি ফ্যামিলি কথাটা। সবাই আশ্বাস দিয়ে রাখা হয়েছিল যে সবাই পাবে। সে নিজে যদি ট্যাক্স পেয়ার না হয়ে থাকে, সে নিজে যদি সরকারি চাকরি না করে থাকে, সে যদি বাংলাদেশি না হয়ে গিয়ে থাকে, এরকম কিছু ক্রাইটেরিয়া ছিল, তবে গিয়ে কিন্তু সকলেই পাবে। এই কথাটা বলা হয়েছিল, নির্বিশেষে প্রত্যেকেই পাবে। তো এই কথা বলিয়ে ফর্ম ফিল আপ ভোটের আগে তো ছেড়েই দিলাম, ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো তো আমি ছেড়েই দিলাম নয়, ফর্মটা ফিল আপ করানোর সময়তেও কিন্তু এই ভুল তথ্য দেওয়া হয়েছিল। সেই ভুল তথ্যর জন্যই কিন্তু এটা কিন্তু সরকারি নোটিশ, এমন নয় যে মুখের কথা। ভুল তথ্য দেওয়ার জন্যই আমরা ফর্মটা ফিল আপ করা হয়েছিল আমাদের সব পরিবারের সকলে। আমি আমার নিজের কথা বলছি না, মানে আমি সকলের কথাই কিন্তু বলছি এখানে। ঠিক আছে, তো প্রথমে 12 পাতার একটা ফর্ম এলো। সেই 12 পাতার ফর্মে যাবতীয় ফ্যামিলি ডিটেলস, ব্যাংকের পাসবই থেকে শুরু করে, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে, মানে হেন কোনো তথ্য নেই যেটা চাওয়া হয়নি। সেই তথ্য নিয়ে নেওয়া হলো কি করে না, ভুল ইনফরমেশন দিয়ে। তো যখন প্রথম থেকেই জানা ছিল যে সরকারি চাকরির ফ্যামিলি মেম্বার্সরা কিছু পাবে না, পেনশন হোল্ডাররা কিছু পাবে না, বা এই ধরনের যে ফ্যামিলি, মানে আমি মহিলার কথা বলছি না মোটেও, আমি ফ্যামিলির কথা বলছি, যে কোনো একজন ফ্যামিলি মেম্বারে যদি ট্যাক্স পেয়ার হয়ে গিয়ে থাকে তার পুরো গোটা ফ্যামিলি বাদ চলে যাবে, যখন এটাই ছিল, তাহলে 12 পাতার ফর্ম ফিল আপ করানোর আগে সেই তথ্যগুলো দিলে সেই সব মানুষগুলো নিশ্চয়ই ফর্মটা ফিল আপ করতে যেত না। আর আমি এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে ডিটেলস গুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো তো সকলকে দেওয়া যায় না এইসব ডিটেলস। তাহলে যদি প্রথম থেকে আমরা জেনে যেতাম যে আমরা এলিজেবল নই, এখন যেটা বারবার বলা হচ্ছে যে যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য, যদিও যোগ্য অযোগ্যর ব্যাপারটা এখন আপেক্ষিক হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেক দিনই কেউ না কেউ অযোগ্য হয়ে যেতে পারে। আজকে যে যোগ্য আছে আজ থেকে 5 দিন বাদে আবার সে অযোগ্য হয়ে যেতে পারে, কারণ আবার কোনো কিছু একটা নিয়ম বার করে সেখান থেকে কাটিয়ে দেওয়া যেতে পারে। তো এই যোগ্য যে অযোগ্য বলা হচ্ছে বারে বারে, তো এই যোগ্য অযোগ্যর ব্যাপারটা নোটিফিকেশন বেরোনোর আগে তো বলা দরকার ছিল, নোটিফিকেশনই দেওয়া দরকার ছিল। তাহলে আমরা আমাদের যাবতীয় ফ্যামিলি ডিটেলস কেন আমরা দিতে যাব? এগুলো তো আমাদের ভীষণ কনফিডেন্সিয়াল, এগুলো আমাদের ডিটেলস। এই ডিটেলস গুলো যে দেওয়া হলো সব, যে জেরক্স করে করে, যারা বিশেষ করে যারা অফলাইনে করেছে, অনলাইনে যদিও ব্যাংকের অত ডিটেলস লাগেনি, কিন্তু অফলাইনে যারা করেছে তাদেরকে তো প্রত্যেকটা ডিটেলস দিতে হয়েছে, প্লাস হচ্ছে সমানভাবে জেরক্স দিতে হয়েছে, প্রচুর খরচাও হয়েছে তাতে। সেই জেরক্স গুলো যে দেওয়া হলো, এবার তারপর বলে দেওয়া হলো 1 মাস বাদে, সেটা বলা হলো যে তোমরা সবাই এলিজেবল নয়, তোমরা প্রত্যেকে অযোগ্য। তাহলে আমাদের কাছ থেকে ওই ডিটেলস গুলো নেওয়া হয়েছিল কেন? আমরা আমাদের নথিপত্র দেব কেন? এমনকি যাদের জমি জায়গা আছে তাদের সেই জমি জায়গার কাগজপত্র পর্যন্ত তাদেরকে দেখাতে হয়েছে। আমরা তাহলে এত ডিটেলস আমরা দেব কেন? আর আমাদের কি আছে যে ওখানে আজ আমাদের যে সিকিউরিটি আছে, যে ওখানে আমাদের যে এত ডিটেলস যে রাখা আছে জেরক্স ফর্মে বা কিছু, ওগুলো পরবর্তীকালে ওখান থেকে কোনো ফ্রড হবে না, কোনো কিছুকে হবে না। যে কোনো জিনিসের নোটিফিকেশন, মানে একটা সামান্য একটা যদি আমরা যদি এক্সামও দিতে যাই, একটা সরকারি এক্সাম বা যে কোনো এক্সাম যদি দিতে যাই, নোটিফিকেশনেই বলে দেওয়া থাকে কে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কে কি যোগ্য অযোগ্যর, কে কি পরীক্ষায় বসতে পারবে, কে পরীক্ষায় বসতে পারবে না।
ফর্মটা ফিল আপ করানো হয়ে যাওয়ার পর একটা স্টুডেন্ট প্রিপারেশন স্টার্ট করে দিল, তারপরে কি বলা হয় তাকে যে না তুমি এবার অযোগ্য, কারণ আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই চেঞ্জ করে দিয়েছি? এটা কখনো হয় না। আমি তাও মানলাম, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এখানে প্রথম নোটিফিকেশনে এসেছিল যে মহিলা সরকারি চাকরি করে সে পাবে না। ঠিক আছে, ধরে নিচ্ছি যে মহিলা বেসরকারি চাকরি করে, এখন বেসরকারি চাকরিও অনেক বড় বড় প্রাইভেট ফার্ম আছে, সেখানে ভালোই রোজগার হয়, ভালোই তারা টাকা ইনকাম করে অনেকেই। তাদেরকে, যে মহিলা নিজে রোজগার করছে, যে মহিলা নিজে স্বনির্ভর, তাকে দেওয়া হবে না, সেটাও আমি যেটাও যদি ক্রাইটেরিয়াতে ধরা হতো সে তাও মেনে নেওয়া যায়। কিন্তু কোনো ফ্যামিলির সরকারি চাকরি যদি থাকে, সে গোটা ফ্যামিলি পাবে না। এখানে ফ্যামিলি কথাটা আসছে কোত্থেকে? ওই অন্য জায়গাতে তো ফ্যামিলি আসেনি, আশা দিদি বা সিভিক ভলেন্টিয়ার যারা আছে সেখানে তো ফ্যামিলি ইনক্লুড হয়নি, শুধু সেই মহিলাটি পাবে না। সেখানেও তাদেরকে মেনে না যেতে, হ্যাঁ ঠিক আছে, সেই মহিলাটি তো নিজে তো রোজগার করছে, সে আশা দিদি হোক, সিভিক ভলেন্টিয়ার হোক, যাই হোক, কম বেতন বুঝতে পারছি, সবকিছুই বুঝতে পারা যাচ্ছে, কিন্তু তা হলেও সেই মহিলাটি তো রোজগার করছে, তার ফ্যামিলি, তার হাজব্যান্ডও নিশ্চয়ই রোজগার করছে, তার ফ্যামিলি, সেখানে ফ্যামিলি তো সেখানে ইনক্লুড হচ্ছে না। কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি, পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স দাতা, এদের ফ্যামিলি ইনক্লুড হচ্ছে। সেখানেও অনেক, এখানে বারবার যেহেতু বলা হচ্ছে যোগ্য অযোগ্যর কথা, এখানে যোগ্য কে আর অযোগ্য কে, এটা কিভাবে নির্ধারণ হবে? আমি প্রত্যেকটা ডিটেলসে আমি আসবো। সরকারি চাকরি আমি প্রথম থেকে শুরু করছি। সরকারি চাকরি গ্রুপ এ সার্ভিস আছে, গ্রুপ ডি সার্ভিস আছে, আমি মাঝখানেরগুলো আমি ছেড়েই দিলাম। সরকারি চাকরির কেউ 70-80 হাজার টাকাও বেতন পায়, আবার গ্রুপ ডি সার্ভিসের কেউ কিন্তু 20-22 হাজার টাকারও বেতনের চাকরি আছে সরকারি। আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট একটা আমি বলছি, ঠিক আছে? তো যদি কারো ধরে নেওয়া যায় যে গ্রুপ ডি সার্ভিসে একজন সার্ভিস করেন ফ্যামিলির, তার ফ্যামিলিতে 6-7 জন মেম্বার, ওই গ্রুপ ডির ওই 20-22 হাজার টাকা চাকরির জন্য তার কিন্তু গোটা ফ্যামিলি বঞ্চিত হচ্ছে সরকারি প্রকল্প থেকে। এটা তো সরকারি প্রকল্প তো প্রত্যেকের প্রাপ্য। তাও যদি জানতাম, হ্যাঁ ইনকাম স্ল্যাব দিয়ে দেওয়া হচ্ছে যে এই স্ল্যাবের উপরে উঠলে সে পাবে না, বিকজ তার প্রচুর তাকে মাইনে সে পাচ্ছে, তার ফ্যামিলি একটা সচ্ছল অবস্থায় থাকা দরকার, এটা যদি ধরে নেওয়া যায়, তো সেই স্ল্যাবটা তো নেই। সরকারি চাকরি মানে হচ্ছে পুরো সরকারি মানে আওতাতে যারা যারা পড়ছে, আধা সরকারি থেকে শুরু করে, তাতে তার যেমনই মাইনে হোক, তাতে সে যে পজিশনেই থাকুক না কেন, তার পুরো ফ্যামিলি বঞ্চিত। তাহলে এটা কি করে হয়? তার ফ্যামিলি বঞ্চিত হয়ে যাচ্ছে। কারো যদি দাদা চাকরি করে, তার বোন বঞ্চিত হয়ে যাবে, তার হয়তো তাদের জয়েন্ট ফ্যামিলি, তার ভাইয়ের বউ বা যাবতীয় গোটা ফ্যামিলিটা বঞ্চিত। তাহলে পুরো সরকারি প্রকল্পের আওতায় তারা পড়বে না? তারা কি ভোট দেয় না? তারা কি কোনো সরকারি মানে কোনো কিছুতে পার্টিসিপেট করে না? তাহলে যেই মানুষটা সরকারি চাকরি করছে, তাহলে তাকেই নিয়ে সবকিছু করা হোক, সেই শুধু ভোট দেবে, বাকিরা কেউ কিছু দেবে না, কারণ গোটা ফ্যামিলি ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তো গোটা ফ্যামিলি, একজন মানুষের জন্য গোটা ফ্যামিলি যদি ইনক্লুডেড হচ্ছে, কোনো সরকারি প্রকল্পের আওতায় সে আসবে না, তাহলে সবকিছুতেই সে ইনক্লুডেড থাকা দরকার, মানে একজনের ভোট মানে গোটা ফ্যামিলির ভোট হয়ে যাওয়া দরকার। ঠিক সেরকম পেনশনের ব্যাপারেও তাই। কোনো ক্লিয়ারলি কেন মেনশন নেই পেনশনের বিষয়টা? পেনশন তো বহু রকমের হয়। প্রথমত পেনশন কারা পায়? একটা মানুষ 60 বছরে রিটায়ার্ড করে গেছে, সে সরকারকে সে তার সার্ভিস দিয়ে এসেছে, তার রিটায়ারমেন্টের সময় তার জন্য সেই পেনশনটা দেওয়া হয়। সে একটা বয়স্ক মানুষ, তার শারীরিক 60 বছর পেরিয়ে যাওয়া মানে তার নানান শারীরিক অসুবিধে, তার ওই ওষুধপত্র কিনতে, এইসব কিনতেই তার যে পেনশন হয় সে চলে যায় মোটামুটি, ধরে নিচ্ছি। হ্যাঁ, কিছু পেনশন আছে যারা ডাইরেক্ট সরকার, হ্যাঁ এখানে যদি মেনশন করে দেওয়া থাকে ডাইরেক্ট সরকার যারা পেনশন পায়, তারা ডিএ বাড়লে ডিএ পাচ্ছে, সমস্ত কিছু তারা কিন্তু পাচ্ছে, সেখানেও তাদেরকে ঠিক আছে মেনে নেওয়া যায় যে তাদের পেনশন ভালোই হয়, তারা মোটামুটি একটু ঠিকঠাক পেনশন পায়। তাদের যদি কম মেম্বারের যদি সংসার হয়ে থাকে, তাদের মোটামুটি চলে যাওয়ার মতো থাকে। কিন্তু এই পেনশনের আওতাতে বহু মানুষ আছে যারা হচ্ছে আধা সরকারিতে কাজ করেছে, ঠিক আছে? তার থেকেও বড় কথা, এমন অনেক পেনশন আছে, পেনশনের অনেক স্ল্যাব আছে, কিছু বছর পরে যারা রিটায়ার করেছে তারা এক স্ল্যাবের মধ্যে পড়ে গেছে, যারা অনেক আগেকার রিটায়ার করেছে তারা কিন্তু অন্য স্ল্যাবে আছে, সেখানে তারা কিন্তু কোনো রকম সরকারি কোষাগার থেকে কোনো তারা পেনশন পায় না, তারা ইপিএস এর আন্ডারে, ইপিএস এর অনেক ভাগ আছে, ইপিএস এর আন্ডারেও কিন্তু তারা যে পেনশনটা পায়, তারা পিএফ জমা
করা নিজের টাকায় যে জমা দিয়েছিল সেই টাকা থেকেই তাদেরকে মান্থলিতে দেওয়া হয়। 2000 টাকারও নিচে সেই পেনশন, সেই পেনশনটা 2000 টাকারও নিচে। তাহলে একটা ফ্যামিলিতে একজন হয়তো পেনশন হোল্ডার আছে, সেই ভদ্রলোক 2000 টাকার নিচে পেনশন পায়। সেই 2000 টাকার পেনশনে তার নিজেরও যে তার নিজেরই ওষুধপত্র খরচা চলে কিনা সেটা সন্দেহের ব্যাপার। তার জন্য গোটা ফ্যামিলি বঞ্চিত কি করে হতে পারে? তার মানে সে নিজেরই খরচা চলবে না, তার বউয়ের তো ছেড়েই দিলাম, তার মেয়ে, তার ঘরের আরো আদার্স যারা ফ্যামিলি মেম্বার্স আছে ওইটাতে কি করে সে পুরো ফ্যামিলি বঞ্চিত হতে পারে? এগুলো কি করে একসঙ্গে একই স্ল্যাবে আনা আনা হচ্ছে? তাহলে সবকিছু মেনশন করে দেওয়া হোক, যারা 40-45 উপরে, হাজারের উপরে যাদের পেনশন আছে তাদের একটা আলাদা স্ল্যাব, এরকম ভাবে মেনশন করা হোক প্রত্যেকটা ডিটেলস। সবাইকে একই স্ল্যাবের আন্ডারে কেন আনা হচ্ছে? যে মানুষের সংসারে পেনশনের দরুন 2000 টাকাটা পেনশন, মানে সরকারি পেনশন নয়, কিন্তু সেটা আমি বারবার কথাটা বলছি, সরকারি কোষাগার থেকে সেই পেনশন আসে না তাদের। এমন অনেক সার্ভিস আছে যারা, আমি বলেও দিতে পারি, সেলের আন্ডারে যারা আছে, ইসিএল এর আন্ডারে যারা আছে, তারপর ট্রান্সপোর্টেশন যেমন এসবিএসটিসি বা এই ধরনের যারা সরকারি আধা সরকারি যারা কাজ করেছে, তারা কিন্তু সবাই সরকারি ডাইরেক্ট সরকারি পেনশন তারা কেউ পায় না। তারা ইপিএস এর আন্ডারেও, তারা যারা অনেক আগে রিটায়ার করেছে তারা কিন্তু ইপিএস এর আন্ডারে যে পেনশনটা পায় সেটাও কিন্তু সরকারি কোষাগার থেকে কোনো পেনশন আসে না, তাদেরই জমানো পিএফ এর টাকা থেকে তাদেরকে দেওয়া হয়। তাহলে সেইগুলোকেও কি করে ইনক্লুড হয়ে যেতে পারে পেনশনের মধ্যে? আর সেই জন্য তারা গোটা ফ্যামিলি তাদের বঞ্চিত হচ্ছে সরকারি প্রকল্প থেকে, কোনো কিছুতে তারা সরকারি প্রকল্পের আন্ডারে আসছে না। তাহলে সেই পেনশন ভোগীদেরও যদি মানে সবার একই পেনশনের আন্ডারে যদি ফেলে রাখা হয়ে গিয়ে থাকে, তাহলে আমি একটা আর্জি জানাচ্ছি তাদেরকেও সেই রকমের পেনশন দেওয়া হোক। সরকারি ডিএ বাড়লে ডিএ বাড়বে, যাবতীয় এখন যেমন নর্মাল মানুষের যে পেনশনটা পায় ডাইরেক্ট সরকারি পেনশনের আওতায় তাদেরকেও এনে দেওয়া হোক, কারণ তাদেরকে তো সেই সব জায়গাতে ইনক্লুড করা হচ্ছে, সেখানে তো ভেদাভেদ করা হচ্ছে না। যখন প্রকল্প দেওয়ার সময় আসছে তখন সবাই একসঙ্গে পেনশন, একই পেনশন ভোগী হয়ে যাচ্ছে, কিন্তু যখনই প্রকল্প ছাড়া হচ্ছে তখন তাহলে এই ডিসক্রিমিনেশন কেন? সবার আলাদা আলাদা তাহলে পেনশন কেন? তাহলে তাদেরকেও সে ডাইরেক্ট সরকারি পেনশনের আওতায় আনা হোক, কেউ যাবে না, কেউ কমপ্লেন করবে না। আর তার থেকেও বড় কথা, যারা সরকারি পেনশন পায়, যারা সরকারি চাকরি, এটাই কি প্রচুর বড় লোক? কেন যারা ব্যবসাদার আছে তারা বড় লোক নয়? তারা কি সত্যি সত্যি আয় তাদের দেখাচ্ছে? আমার কাছে আমার এটাই প্রশ্ন, তারা কি সত্যি তাদের ইনকাম কি দেখাচ্ছে, তারা যে আমার এত ইনকাম? সরকারি যারা আছে তারা ইনকাম নিজে লোকাতে পারবে না, যারা পেনশন পাচ্ছে তারাও তাদের নিজেদের ইনকাম সেরকম লোকায়নি। অনেক মানুষই আছে যারা কিন্তু সততার খাতিরে কিন্তু প্রকৃত সমস্ত কিছু তথ্য কিন্তু সঠিকভাবে দিয়েছে, আজকে তারাই কিন্তু বঞ্চিত। যারা পরের দিকে যারা ফর্ম ফিল আপ করেছে, যারা ভুল ইনফরমেশন দিয়েছে, যারা অনেক কিছু তথ্য গোপন করেছে, আজকে তারাই কিন্তু এখানে যোগ্য বলে বিবেচিত হচ্ছে। যারা ব্যবসা করে তাহলে তারা কি গরিব? তারা তাহলে পাচ্ছে কেন? কারণ তাদের কোনো সরকার মানে কোনো ডকুমেন্টেশন নেই, তারা যা লিখছে সেটাতেই হয়ে যাচ্ছে, তারা তো তাদের সঠিক ইনকাম দিচ্ছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে, তারপর দোতলা তিনতলা বাড়ি, তিনতলা করে বাড়ি আছে, নিচের দুটো ফ্লোর পুরো ভাড়া দেওয়া, টাউনের মতো জায়গাতে নিচের দুটো ফ্লোর পুরো ভাড়া দেওয়া, উপরতলায় নিজেরা থাকেন, সেই ভাড়াতেই হচ্ছে প্রায় 30-40 হাজার টাকা ভাড়া থেকে ইনকাম হয় তাদের। তাহলে তারা যোগ্য? তিনতলা তিনটে রুমওয়ালা বাড়ি বললেই তো হবে না, সেটা কোথায় আছে, গ্রামে না শহরে, সেটাও তো দেখতে হবে। কেউ হয়তো অনেক কষ্ট করে শুধু ইটের গাঁথনি করে 3টে রুম করে দিয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই একটা বিশাল অট্টালিকার তুলনা হতে পারে না। কারোর ঘরে হয়তো সত্যিই দরকার 3-4টে ছেলে মেয়ে, কোথায় থাকবে? তাদের 3টে রুমের অবশ্যই প্রয়োজন, কোনো রকম করে তারা 3টে রুম বানিয়েছে। তাহলে সেও যা, আর একটা তিনতলা বাড়ি বানিয়ে বা দোতলা বাড়ি বানিয়ে 1000টা ভাড়া খাটিয়ে, তারাও কি তাহলে সেম পর্যায়ে পড়ে না? তাহলে যোগ্য অযোগ্য যদি বিবেচনা করতেই হয়, তাহলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখানে যে ভেরিফিকেশন হচ্ছে, এক জায়গাতে ডাকা হচ্ছে, মহিলারা চলে আসছেন, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি তিনতলা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, 3টে রুম হলো, সে যদি বলে না নেই, সে না নেই হয়ে যাচ্ছে। সে কি সত্যি দেখে যাচ্ছে যে তার কি আছে না আছে? এগুলো তো দেখতে হবে। সবাই যে সঠিক তথ্য দিয়েছে সেটা তো দেয়নি। গ্রামেগঞ্জে এমন আছে তার বিঘের পর বিঘে সম্পত্তি, সে দিয়েছে কি বিঘের পর বিঘের সম্পত্তির কোনো মানে ডকুমেন্টেশন? সে তো দেয়নি। তারপর এমন অনেক ফ্যামিলি আছে
তার শ্বশুর পেনশন পায় বা শাশুড়ি মা, শ্বশুর চাকরি করে বা শাশুড়ি মা কিছু করে, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, শুধু নিজের হাজবেন্ড আর নিজের ছেলেপুলে যে আছে তাদেরকে নিয়ে একটা ফ্যামিলি দেখিয়ে সে ফর্ম ফিল আপ করিয়েছে, টাকা পাচ্ছে। তাহলে আজকে যারা সততার খাতিরে গোটা ফ্যামিলি ইনক্লুড করেছে, সমস্ত কিছু সঠিক তথ্য দিয়েছে, আজকে তারাই মানে সব থেকে বেশি বঞ্চিত হচ্ছে, তারা যারা সঠিক ইনফরমেশন দিয়েছে। আর যারা সঠিক ইনফরমেশন দেয়নি তারাই একমাত্র হচ্ছে লাভবান হলো। তারা তো অর্ধেক তথ্যই দেয়নি। তারা যে মানুষটি চাকরি করে তাকে ফ্যামিলি থেকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে ফিল আপ করেছে, শুধু নিজেদেরকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ আর নিজের সন্তান বাদ যদি কেউ থেকে থাকে, সে তো ফ্যামিলি দিচ্ছে না তখন। তাহলে সেখানে কি করে হতে পারে? জমি আছে তাদের, যারা গ্রামের দিকে তাদের তো ম্যাক্সিমামটাই জমি আছে। গ্রামের দিকে মানে ম্যাক্সিমাম মানুষেরই বিঘে বিঘে সম্পত্তি আছে। তাহলে সেই হিসেব তাহলে কোথা থেকে হবে? সেই হিসেব সবাই যে গরিব ওরকম ভাবে তো তাহলে হতে পারে না। তাহলে যারা প্রকৃত গরিব তাদের চেক করতে হবে। শুধুমাত্র পেনশন হোল্ডার, সরকারি চাকরি মানেই সে বিশাল বড় লোক, আম্বানি ফ্যামিলি, পেনশন হোল্ডার মানেই সে বিশাল, বরঞ্চ তাদের থেকে তো যারা পেনশন হোল্ডার যারা আছে তারা তো অনেক গরিব, তাদেরই তো আর্থিক অবস্থা সচ্ছল নয়। মাস গেলে তাদের ঘরে কোনো টাকা পয়সা কিচ্ছু ঢোকে না, পেনশনের উপরে তাদের কোনো রকম ভাবে সংসার চলছে। এইগুলো এইগুলো যদি তথ্য মানে সঠিকভাবে বিচার না হয়, তাহলে যোগ্য অযোগ্যদের বাদ দিয়ে দিলাম, পেনশন হোল্ডার, সরকারি চাকরি এগুলো অযোগ্য হয়ে গেল, এটা হতে পারে না কখনো। ভোটটা প্রত্যেকেই দেওয়া হয়েছিল, প্রত্যেকে মিলেই কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে তখন ভোটের আগেই তো বলে দেওয়া দরকার ছিল যে না, যারা সরকারি চাকরি করে, যারা সরকারের পেনশন ভোগী বা এই ধরনের মানুষ, তারা কোনো সরকারি প্রকল্পের আওতায় তারা আসবে না। তখন সেটা বলে দেওয়া দরকার ছিল। সঠিক তথ্য দিয়ে কেন নেওয়া হয়নি কোনো কিছু? সবকিছু মিথ্যাচারিতা দিয়ে কেন সবকিছু নেওয়া হয়েছে? এমনকি ডকুমেন্টস আমরা কেন জমা করেছি? আমাদের তো মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা তো জমা করতাম না। আমাদের এত ভ্যালুয়েবল যে ডকুমেন্টস, সেগুলো আমি কেন জমা করব? আমি যেখানে আমি জেনে যাবো আগে থেকে যে আমি যোগ্য নই। তো এইটা আমার কিছু সত্যি খারাপ লাগছে জিনিসটা আজকে বলতে। তো কিছু করার নেই, আমার জিনিসটা খুব খারাপ লাগলো, অনেকদিন থেকেই দেখা যাচ্ছে। তো যদি সত্যি গরিব দুঃখীদের দেওয়া দরকার, তাহলে সত্যি গরিব দুঃখীদের দিন, তাহলে কিন্তু ওই সবাই বাদ যাবে, ম্যাক্সিমাম 99% মানুষ বাদ যাবে। কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে বিজনেস করে, ব্যবসা করে, তারা তাদের নোটিশ দেয়, মানে তারা সঠিক তথ্য দেয়নি, তারা পেয়ে যাচ্ছে, দোতলা বাড়ি আছে, নিচের তলা পুরো ভাড়া খাটাচ্ছে, সেও পেয়ে যাচ্ছে, শুধুমাত্র পেনশন পাচ্ছে বলে 2000, তাও আবার সেটা 2000 টাকার কমে পেনশন, সেই পেনশন পাচ্ছে বলে একটা ফ্যামিলি বাদ চলে যাচ্ছে। এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি শেয়ার করো যত পারো, সবার একটু মতামত চাই। সো থ্যাংক ইউ।